আজকে আমরা রসায়নের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে হাজির শ্রেণীর বইয়ের এমসিকিউ গুলো করব। আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কত? এস ব্লক মৌলের সংখ্যা 14টি। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাবে সেটা হচ্ছে এস ব্লক মৌল, যেটা পি ব্লকে যাবে সেটা হচ্ছে পি ব্লক মৌল, যেটা ডি ব্লকে যাবে সেটা ডি ব্লক, এরপর যেটা এফ ব্লকে যাবে সেটা এফ ব্লক মৌল। তো এরকম এস ব্লক মৌল আছে 14টি। এরপর পি ব্লক মৌলের সংখ্যা কতটি? পি ব্লক মৌলের সংখ্যা 36টি। আমরা পর্যায় সারণী যদি সাধারণত আঁকাই, এভাবে যদি আমাদের পর্যায় সারণীটা হয়, তাহলে এই পাশে আমাদের হচ্ছে গিয়ে 6টা গ্রুপ এবং 6টা গ্রুপ, আর এই 6টা পর্যায় এরকম 36টা মৌল নিয়ে হচ্ছে আমাদের পি গ্রুপ। আর এই পি গ্রুপের উপরে হিলিয়াম থাকে, কিন্তু এই হিলিয়ামটা এস ব্লক মৌল, এস ব্লকভুক্ত মৌল। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 আর এই হিলিয়াম, এই 14টা হচ্ছে এস ব্লকের। আর এইখানে এইগুলো হচ্ছে সব পি ব্লকের মৌল। আচ্ছা, ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা 41টি। কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস, প্রশ্নটা একটু কেটে গিয়েছে, এটা হবে হচ্ছে NH2 NP5, NP5 থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে হবে? সো পরমাণুর যোজ্যতা স্থান বা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান কোথায় হবে? আমরা জানি যে NH2 NP5 হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপের সংকেত, বা হ্যালোজেন গ্রুপের মৌলগুলো হচ্ছে NH2NP5 থেকে। তো হ্যালোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 17। তো গ্রুপ 17কে 17 বা 7 এ বলা হয়। অপশন হচ্ছে সি। এখানেও কেটে গিয়েছে, এটা হবে হচ্ছে কি ইট্রিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 39। ইট্রিয়াম মৌলটির পর্যায় সারণীতে অবস্থান। So, আমরা ইলেকট্রন বিন্যাস করি। ক্রিপ্টন আর ক্রিপ্টনের 36, এরপর 5s2 4d1। এখানে হচ্ছে 36টা ক্রিপ্টনে, আর এখানে হচ্ছে 3টা, টোটাল 39। তাহলে পর্যায় সারণীতে অবস্থান কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর নাম্বারই হচ্ছে তার পর্যায় নাম্বার। তাহলে পর্যায় হচ্ছে 5, আর গ্রুপ হবে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস ও ডি এর ইলেকট্রন সংখ্যা হবে, এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে গ্রুপ নাম্বার। তাহলে এখানে 2 আর এখানে 1, তাহলে গ্রুপ হবে 3। তাহলে পর্যায় 5 গ্রুপ 3, পর্যায় 5 গ্রুপ 3। আচ্ছা, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? তাহলে আমরা এটা করি। জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, জিঙ্কের হচ্ছে 30, আর্গন 4s2 3d10 হওয়ার কথা, কিন্তু যেহেতু দুটো দান করে দিব, তাহলে শেষ 4s2 থেকে দুটো দান করে দেব, তাহলে 4s2 আর থাকবে না, শুধু 3d10 এটা থাকবে। তাহলে এটাই যে প্রথমটাই উত্তর, এটাই ঠিক আছে। অন্যগুলো করলে অবশ্যই একটু ভুল আছে, পরবর্তীতে করে দেখো।
সো এইটাই হচ্ছে সঠিক। আচ্ছা, পর্যায় সারণীর কোন কোন মৌলকে চ্যালকোজেন বলে? গ্রুপ 16 কে হচ্ছে চ্যালকোজেন বলে, গ্রুপ 17 কে হচ্ছে হ্যালোজেন বলে, আর গ্রুপ 15 কে হচ্ছে নিক্টোজেন বলে। প্রথম পি ব্লক মৌল কোনটি? সো আমরা দেখি বোরন। বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2। বোরন যেহেতু 5টা 2s2 2p1। এইখানে দেখেন প্রথম পি অরবিটাল ইলেকট্রন গিয়েছে, তাহলে বোরনই হবে হচ্ছে প্রথম পি ব্লক মৌল। তো কার্বন করলে কি হবে? 1s2 2s2 2p2। তাহলে এটা কিন্তু পি অরবিটালে দুটো ইলেকট্রন গেল, তাহলে এটা হচ্ছে কি পি ব্লকের দ্বিতীয় মৌল। এটা হচ্ছে কি সালফার, সরি, হ্যাঁ সালফার। এটা সালফার হচ্ছে 16 1s2 2s2 2p6 3s2 3p4। তো সালফার হচ্ছে 16টা। সো এখানে 16, এখানে হচ্ছে কি এটা আসলে পি ব্লক ভুক্ত এবং আরো বেশি, এই যে এখানে তো 6টা, এরপরে আবার পরবর্তী আবার 3p4 পর্যন্ত গিয়েছে, তো এটা প্রথম পি ব্লক না। সেভাবে করলেই হবে। তো আমাদের প্রথম পি ব্লক মৌল হচ্ছে বোরন। এস ব্লক মৌল কোনটি? এস ব্লক মৌল হবে যে মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন এস ব্লককে এস অরবিটালে পড়বে, সেটা হচ্ছে এস ব্লক মৌল। সো আমরা একটু অ্যালুমিনিয়াম করি। অ্যালুমিনিয়াম হচ্ছে নিয়ন। নিয়ন দেন 3s2 3p1। নিয়ন হচ্ছে 10, দেন হচ্ছে 11 বড় 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। সো এখানে কোনো এস ব্লকে পড়েনি, এটা পি ব্লকে পড়েছে। পটাশিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম হচ্ছে 90। সো আর্গন 18, দেন আর্গন পুরো 4s1। তাহলে এইটার শেষ ইলেকট্রনটা এস অরবিটালে পড়েছে, তাহলে এই পটাশিয়ামই হবে প্রথম এস ব্লক মৌল। প্রথম এস ব্লক না, শুধু এস ব্লক মৌল। সেভাবে করে দেখলেই হবে। এই ম্যাঙ্গানিজ ডি ব্লক মৌল, আর্সেনিক পি ব্লক মৌল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ডি ব্লকের প্রথম মৌল কোনটি? আমি একটু দেখি বিষয়টা আসলে কিভাবে করা যায়। 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 4s2, এরপরে আসতেছে কি 3d। তাহলে ডি ব্লকের প্রথম মৌল হলে কি, ডিতে জাস্ট প্রথম একটা ইলেকট্রন দিলে যে মৌলটা হবে সেটাই হবে ডি ব্লক মৌল, প্রথম ডি ব্লক মৌল। তাহলে একটা ইলেকট্রন দিয়েছে, এখন দেখি টোটাল কতগুলো ইলেকট্রন হয়েছে। টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ওইটাই হবে ওই প্রথম ডি ব্লক মৌল। তাহলে এখানে হচ্ছে কি 10, এইখানে 10 20, আর এই একটা 21। তাহলে 21 হবে তার প্রোটন সংখ্যা, যেহেতু ইলেকট্রন 21 তাহলে প্রোটন হবে 21। 21 হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। তাহলে অপশন ডি হবে প্রথম ডি ব্লক মৌল স্ক্যান্ডিনিয়াম। আচ্ছা, কোনগুলো অপধাতু? অপধাতু হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। সো এই অপশন এ। আচ্ছা, কোনটি মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ গ্রুপ 2 এটাকে আমরা হচ্ছে কি মনে রাখি বিরানি। এখানে লিখি বিরানি, মোংলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। সো এটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। এটা হচ্ছে গ্রুপ 2, 2 নম্বর গ্রুপ। সো এটা হচ্ছে কি আমরা মৃৎক্ষার ধাতুর বলি, কারণ এটা হচ্ছে কি মাটিতে পাওয়া যায় এসব মৌল। সো এইগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু, তার মধ্যে যেটা অপশন পাবো। সো এখানে এই যে স্ট্রনশিয়াম, যে এসআর বা স্ট্রনশিয়াম,
সো এটার একটা ছন্দটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3 এ অবস্থিত, এফ ব্লক মৌল। সো গ্রুপ 3 এ এফ ব্লক মৌল। সো ওইটাকে আমরা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ বলি, যেটা ল্যান্থানাইড অ্যাক্টিনিড বল। আচ্ছা, এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? এফ ব্লক মৌলের সংখ্যা এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি, আর ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি, আর এস ব্লক 14টি, আর পি ব্লক 36টি। এভাবে মনে করো, আর এফ ব্লকটা হচ্ছে কি 27। আচ্ছা, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? মানে কোনগুলোর জারক বা জারণ ক্ষমতা বেশি, বা এগুলো হচ্ছে গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটায়, সেগুলো হচ্ছে জারক। তাহলে আমরা জানি কি হ্যালোজেন গ্রুপের মৌলগুলো হচ্ছে তীব্র জারক হবে। হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনাসিন। সো আচ্ছা, আরও আছে। সো আমাদের এই ছয়টার মধ্যে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে তীব্র জারক। তাহলে এখানে গ্রুপ 17 হবে। এই যে এখানে নিচে 7 পড়ে গিয়েছে, এটা এখানে হবে গ্রুপ 7। আচ্ছা, নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে হচ্ছে সিলিকন আর ফসফরাস। বিষয়টা কি, অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে হচ্ছে যাদের ডি ব্লক ডি ডি ব্লক বা ডি অরবিটালটা আছে, তারা হচ্ছে কি অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। এখানে সিলিকন যদি করতে চায়, এর ইলেকট্রন বিন্যাস সিলিকন হচ্ছে 14। তো 14 যদি করি, নিয়ন 3s2 3p2, দেন ওর কি 3d অরবিটালও আছে। সো অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে সিলিকন। আর এই ফসফরাসেরও, ফসফরাস 15, এটা হচ্ছে কি নিয়ন 3s2 3p5। আচ্ছা, কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। কেন সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়? কারণ হচ্ছে কি এর কেন্দ্রীয় পরমাণু সিলিকনের একটি ফাঁকা ডি অরবিটাল আছে। ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানির অণুর অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, যা অন্যগুলো পারে না। আমরা সিলিকনের ইলেকট্রন বিন্যাসটি একটু দেখি। সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। সো এখানে হচ্ছে গিয়ে 10, আর এটা হচ্ছে 14। এর পরবর্তীতে 3p, এরপরে 4s, দেন 3d। সো এখানে 3d ফাঁকা অরবিটাল আছে। পরবর্তীতে চাইলে হচ্ছে 3s 3p থেকে হচ্ছে ইলেকট্রন 3d অরবিটালও যেতে পারে, পরবর্তীতে হচ্ছে কি এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সঙ্গে বৃদ্ধি পেতে পারে। এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, NS1, এটা হবে হচ্ছে এন NS1 যোজ্যতার মৌল পানির সাথে বিক্রিয়া কোনটি উৎপন্ন করে? NS1 বলতে আসলে গ্রুপ 1 কে বুঝিয়েছে। এন এর মান 1 বসালে হয় কি 1s1, NS1 যোজ্যতা, মানে শেষ কক্ষপথে NS1 থাকবে, অথবা 2 বসালে হয় 2s1, অথবা 3s1। তাহলে শেষ কক্ষপথে
বা শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কি 1s1 2s1 3s1 এরকম হবে। আসলে এটা হচ্ছে গ্রুপ 1 হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হেলি নাকি রুবি সাজিয়েছে ফ্রান্স। এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলো। আর গ্রুপ 1 এর মৌলে সর্বশেষ বা যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস করলে আমরা NS1 পাবো। n এর মান 1 বসালে হাইড্রোজেন, n মান 2 বসালে লিথিয়াম এরকম পাই। সো এটা বলেছে যে NS1 যোজ্যতার, এখানে হবে NS1। NS1 যোজ্যতার মৌল পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে? আমরা জানি কি NS1 বা হচ্ছে কি গ্রুপ 1 এর মৌলসমূহের ধর্ম বা নামই হচ্ছে কি তীব্র তীব্র ক্ষার ধাতু। গ্রুপ 1 কে বলা হয় কি তীব্র ক্ষার ধাতু। তো তীব্র ক্ষার ধাতু আসলে পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। তাহলে NH1 যোজ্যতার মৌল পানির সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করবে? যেহেতু তীব্র ক্ষার ধাতু তাহলে পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করবে। অপশন বি। এরপরে দিয়েছে দৈত্যাকার অণু গঠন করে কোনটি? দৈত্যাকার অণু মানে অনেক বড় আকারের অণু গঠন করতে পারে কি? এটা হবে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কেন সিলিকন ডাইঅক্সাইড? কারণ সিলিকন ডাইঅক্সাইডে সিলিকনের হচ্ছে কি ফাঁকা ডি অরবিটাল আছে, যেহেতু ওর হচ্ছে 3 পর্যন্ত যায়, 3 অরবিটাল, এই জন্য সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু গঠন করতে পারে। আর সিলিকন ডাইঅক্সাইডের একটা সিলিকন পরমাণুর চতুস্থলকীয়ভাবে 4টা অক্সিজেন পরমাণুর সাথে এবং প্রতিটি অক্সিজেন 2টি সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক সুদৃঢ় দৈত্যাকার অণু গঠন করে। এ কারণেই বালুর গলনাঙ্ক ও স্থূনাঙ্ক অত্যন্ত বেশি হয়। আচ্ছা, এই প্রশ্নটি কি কোন যৌগটি সম্ভব নয়? তাহলে কোনটি সম্ভব নয়? তাহলে কোনগুলো সম্ভব? আমরা দেখি যে অ্যালুমিনিয়াম নাইট্রাইড এটা সম্ভব। NCl5 এটা হচ্ছে সম্ভব নয়, এটাই হবে উত্তর। PCl5 সম্ভব, এটা সম্ভব। ক্যালসিয়াম নাইট্রাইট এটাও সম্ভব। তো আমাদের NCl5 এটা কেন সম্ভব না? আমরা একটু এই NCl5 এর কেন্দ্রীয় পরমাণু যে নাইট্রোজেন, এটা একটু দেখি যে নাইট্রোজেন 7, এটা ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে কি 1s2 2s2 2p3। এখানে হচ্ছে কি 4, প্রথম 4 আর 3 7। এখানে এই 2p অরবিটাল, 2p অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, কিন্তু এখানে কোনো ডি অরবিটাল নেই। 2p অরবিটালের এইটা, কিন্তু এখানে কোনো 2D নামের কোনো অরবিটাল নেই। যেহেতু 2D নামের কোনো অরবিটাল নেই, তাহলে হচ্ছে কি এর 5টা যোজন সংখ্যা অথবা এর হচ্ছে কি 5টা অযুগ্ম ইলেকট্রন করা সম্ভব হচ্ছে না। যদি 5টা অযুগ্ম ইলেকট্রন করা সম্ভব হতো তাহলে 5টা ক্লোরিন পরমাণুকে সে যুক্ত করতে পারতো, কারণ ক্লোরিন পরমাণুর যোজ্যতা 1। কিন্তু যেহেতু এর শুধু হচ্ছে 2p অরবিটাল, তাহলে এর কি 3টাই হচ্ছে গিয়ে সর্বোচ্চ যোজনী হতে পারে। কিন্তু আবার PCl5 কিভাবে সম্ভব? আমরা PCl5 এর পি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি। তো ফসফরাসের 15, এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, এইটুকু করলে হচ্ছে 10, দেন 3s2 3p3। সো এখানে দেখছি 3s2 আর 3p3, এইটার পরবর্তীতে আমাদের এখানে 4s এর পরবর্তীতে 3d অরবিটালটা ফাঁকা আছে। চাইলে এই 3p থেকে 3d অরবিটাল 4s এখানে কি অযুগ্ম ইলেকট্রন পাঠাতে পারে। পরবর্তীতে কি এর যোজনী সংখ্যা বা যোজন সংখ্যা বৃদ্ধি করা যায়। এখানে PCl5 করা সম্ভব, কিন্তু NCl5 এ 2d অরবিটাল না থাকায় বা 2d অরবিটাল যাতে সম্ভব হয় না, এই কারণে হচ্ছে কি NCl5 করা সম্ভব হয় না। পি ব্লকের মৌল নয়। আচ্ছা, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়? আমাদের একটা জিনিস, এখানে এই যে হিলিয়াম আছে, হিলিয়াম হচ্ছে গিয়ে পি ব্লকের মৌল নয়। কেন হিলিয়াম পি ব্লকের মৌল নয়? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2। সো এটা 1s2 করলেই তো 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হিলিয়াম ইলেকট্রন বিন্যাস। শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করতেছে, তাহলে এটা হচ্ছে কি এস ব্লক ভুক্ত মৌল।
কিন্তু এই প্রশ্নটা কেন করেছে, কারণ হচ্ছে কি আমরা যদি একটা পর্যায় সারণী আঁকতে যাই, এমন যদি একটা পর্যায় সারণী হয়, তাহলে এখানে 6টা গ্রুপ আর 6টা পর্যায়, এই 6টা গ্রুপ আর 6টা পর্যায়ে 6 × 6 বা 36, এই 36টা হচ্ছে কি, এই টোটাল 36টা হচ্ছে ডি ব্লক মৌল, সরি পি ব্লক মৌল। 36টা কি হবে, পি ব্লক মৌল। তাহলে এই যে গ্রুপ 18 ছিল, এই গ্রুপ 18 উপরে আছে কি হিলিয়াম, এই হিলিয়াম হওয়ার কথা কি পি ব্লক মৌল, কিন্তু এই উপরের যে হিলিয়ামটা, এই হিলিয়ামটা পি ব্লক মৌল না, এটা হচ্ছে কি এই এস ব্লক মৌল হবে, এটা এস ব্লক মৌলের মধ্যে পড়ে। তাহলে গ্রুপ 18 এর উপরে থাকার পরেও এখানে সকলেই হচ্ছে কি পি ব্লক মৌল, সকলে হচ্ছে পি ব্লক মৌল, কিন্তু শুধু এই উপরের একজনই এইজন পি ব্লক মৌল না হয়, এটা এস ব্লক মৌল হবে, যেটা হচ্ছে হিলিয়াম। এই যে একটা ব্যতিক্রম, এই কারণে হচ্ছে এই প্রশ্নটা করা, যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল না। তাহলে হিলিয়াম হচ্ছে এস ব্লক ভুক্ত মৌল। এখানে 13টা আর এই পাশের এই একটা হিলিয়াম মিলে 14টা হচ্ছে পি ব্লক এস ব্লক ভুক্ত মৌল হবে। নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে, অপশন হবে হচ্ছে সি ক্রোমিয়াম। কেন ক্রোমিয়াম? কারণ আমরা হচ্ছে আগেও হয়তো দেখেছি যে এই ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 24, তো এখানে ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে আর্গন 4s2, তাহলে এখানে হচ্ছে 20, দেন যেহেতু 24 তাহলে 3d4, কিন্তু পরবর্তীতে আমরা ডি অরবিটালে অর্ধপূর্ণ অবস্থার জন্য 3d5 আর 4s1 করি, কারণ এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পরবর্তী ডি অরবিটালে গিয়ে এই অর্ধপূর্ণ বা স্থিতিশীলতার জন্য 3d5 করে, যেহেতু 3d5 অথবা d10 এই অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতিশীল, এই জন্য। তো এইভাবে এখানে করলে কত হচ্ছে, এই 4s অরবিটালের এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, এই 3d5 এর এখানে 3d5 এখানে 5টা ডি অরবিটাল ফাঁকা, প্রত্যেকটা কি অযুগ্ম, এই একটা অযুগ্ম 2টো 3টা 4টা 5টা 6টা, এর জারণ সংখ্যা কত হতে পারে, যোজনী 6 পর্যন্ত হতে পারে। তাহলে এইখানে বাকি যতগুলো আছে সবগুলো করার পরেও দেখা যাবে কি এই ক্রোমিয়ামে যোজনী এইখানে সর্বোচ্চ বা 6টি পর্যন্ত হতে পারে, যা অন্যদের 2 3 4 5টা করে হবে, যেখানে এই ক্রোমিয়াম কপার এগুলো একটু বেশি হয়, তো ক্রোমিয়াম হচ্ছে সবচেয়ে বেশি, আর কপারও এরকম একটা ব্যতিক্রম।